হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। ক্লাস 11 এর সেমিস্টার 2 এর আরো একটা ছোট্ট চ্যাপ্টার নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা দেখব রেডক্স রিঅ্যাকশন, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, চ্যাপ্টারটা বিশাল বড় নয়, খুব সহজ জিনিস রয়েছে। জারণ সংখ্যা নির্ণয় এবং এবং সমতা বিধান, একটা আয়ন ইলেকট্রন মেথড আর একটা হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড। তো এক্সাম্পল দিয়ে আমরা দেখব, নিয়মগুলো দেখে নেব, আর তারপরে আমি এক্সাম্পল করাবো এবং তোমরাও আরো প্র্যাকটিস করবে, তাহলেই দেখবে এই চ্যাপ্টারটা একদম তৈরি হয়ে যাচ্ছে। চলো শুরু করা যাক। তাহলে আজকে আমরা আলোচনা করছি কি কি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে যে বিষয়গুলো রয়েছে। জারণ সংখ্যা নির্ণয়, ছোট ছোট এক্সাম্পল দিয়ে জারণ সংখ্যা ক্যালকুলেট করতে দেয়। আর দেখবো আমরা যে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান, জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান। দেখো, প্রথম যেটা বলবো, জারণ বলতে কি বোঝায়? জারণ বা অক্সিডেশন। এই যে রেডক্স কথাটা বলছি, রিডাকশন অ্যান্ড অক্সিডেশন। রিডাকশন মানে বিজারণ, আর জারণ হচ্ছে অক্সিডেশন। বিজারণ হচ্ছে রিডাকশন। এক কথায় আমরা এগুলো লিখবো। আমরা তো এখানে রিভিশন করছি, সুতরাং এখানে এই যে এক্সাম্পল প্র্যাকটিসে লিখে নাও, এক্সাম্পল প্র্যাকটিস। তো রিভিশন করছি, তাই সংজ্ঞা তোমরা পড়বে, এই ওয়ান লাইনে মনে রাখবে, কারণ অনেকের এটা গুলিয়ে যায়। জারণ, এই যে প্রসেসটা, জারণ প্রক্রিয়া বা জারণ বিক্রিয়ার কথা বলছি, যেখানে ইলেকট্রন বর্জিত হচ্ছে, অর্থাৎ জারণকে আমরা এক কথায় লিখতে পারি যে লস অফ ইলেকট্রন বা ইলেকট্রন বর্জন। বিজারণটা ঠিক তার উল্টো, যেখানে যে প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ হচ্ছে, বিজারণ বিক্রিয়ার কথা বলা হচ্ছে। ইলেকট্রন গ্রহণ, গেইন অফ ইলেকট্রন। জারণ মানে যেখানে ইলেকট্রন বর্জন হচ্ছে, আর বিজারণ মানে সেই প্রসেস যেখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে। ঠিক আছে, এবারে আমরা জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধির মাধ্যমেও, মানে জারণ সংখ্যার পরিবর্তন কি হচ্ছে তার মাধ্যমেও জারণ বিজারণকে এক্সপ্লেন করতে পারি। সেটা কি রকম? দেখো, জারণ মানেই হচ্ছে যে প্রক্রিয়ায় জারণ সংখ্যার বৃদ্ধি ঘটছে, যে প্রক্রিয়ায় জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে তাকে জারণ বলা হয়, আর যেখানে জারণ সংখ্যার হ্রাস ঘটে তাকে বলা হয় বিজারণ। ঠিক আছে, হলো। নেক্সট আমরা কি দেখব, জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য বলতে কি বোঝায়। দেখো, জারক দ্রব্য আর বিজারক দ্রব্য। জারক দ্রব্য বা অক্সিডাইজিং এজেন্ট, যে অন্যকে অক্সিডাইজ করে, অন্যকে জারিত করে, সে জারক দ্রব্য। তাহলে নিজে বিজারিত হবে। তাহলে জারক দ্রব্য হচ্ছে যে অন্যকে জারিত করে, অন্যকে জারিত করে। আর দেখো, এগুলো থেকেই কিন্তু তুমি সংজ্ঞা লিখতে পারবে, কিন্তু মনে রাখার জন্য এইভাবে জিনিসগুলোকে রিভিশন করতে হবে। আর এখন যেটা হচ্ছে সেটা রিভিশন হচ্ছে। অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়। নিজে কি হয় দেখলে হবে না, নিজে কি হয় সেটা দেখো, কিন্তু নামের সাথে রিলেট করে মনে রাখো। অন্যকে জারিত করে, তাই সে জারক দ্রব্য, নিজে বিজারিত হয়। আচ্ছা, নিজে যদি বিজারিত হয়, তাহলে বিজারণের জন্য কি দরকার? ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে জারক দ্রব্য হচ্ছে ইলেকট্রন গ্রহীতা, তাই নয় কি? নিজে বিজারিত হচ্ছে, বিজারণের জন্য ইলেকট্রন গ্রহণ করতে হবে। বিজারক দ্রব্য যে অন্যকে বিজারিত করে, যে অন্যকে বিজারিত করে, অন্যকে বিজারিত করে আর নিজে জারিত হয়। এবার নিজে যদি জারিত হয়, তার মানে জারণের জন্য কি করতে হবে? ইলেকট্রন বর্জন করতে হবে। তার মানে বিজারক দ্রব্য সে ইলেকট্রন দিয়ে দেবে, নিজে নিজে জারিত হবে, জারিত হতে গেলে বর্জন করতে হবে। তাহলে বিজারক দ্রব্য হচ্ছে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, বর্জন করছে মানে দিয়ে দিচ্ছে, তো ইলেকট্রন দাতা। এই যে ওয়ান লাইনে জিনিসগুলোকে আমি বলে দিচ্ছি, এগুলো একটু মাথায় রাখলে
খুব ইজিলি তোমরা জিনিসটাকে সঠিকভাবে মনে রাখতে পারবে। সঠিকভাবে মনে রাখার কথা কেন আসছে, কারণ অনেকেরই জিনিসটা গুলিয়ে যায়, কোনটা যে কি সেটা বারবার গুলিয়ে যাচ্ছে, জানে সব কিন্তু গুলিয়ে যাচ্ছে। তো এইভাবে পড়লে কিন্তু আর গুলিয়ে যাবে না, এই ওয়ান লাইন গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার চলো জারণ সংখ্যা গণনা করা যাক। ঠিক আছে, জারণ সংখ্যা নির্ণয় করা যাক। জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে বেশ কিছু পয়েন্ট রয়েছে যেগুলো মাথায় রাখতে হবে। যেরকম মুক্ত অবস্থায় বা মৌল অবস্থায় সব মৌলের পরমাণুর জারণ সংখ্যা 0 হয়। যখনই তোমাকে বলা হচ্ছে যে Cl2, F2, N2, O2 এদের প্রত্যেকের ক্ষেত্রে জারণ সংখ্যা কি রয়েছে? 0। পরমাণুগুলোর জারণ সংখ্যা কি রয়েছে? 0। যখনই তোমাকে বলা হচ্ছে যে সোডিয়াম, আয়রন, মানে এইভাবে যখন তোমাকে লেখা হচ্ছে শুধু, তার মানে কি এরা 0 অক্সিডেশন স্টেটে রয়েছে, কপার 0 অক্সিডেশন স্টেটে রয়েছে। কিন্তু এইবারে যখনই আমাদের বলা হচ্ছে, ধরো যখনই বলা হচ্ছে যে কোনো আয়নীয় যৌগ NaCl, আয়নীয় যৌগের ক্ষেত্রে মাথায় রাখতে হবে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। এখানে দুটো পার্ট, একটা Na+, একটা Cl-, ক্যাটায়ন অ্যানায়ন। আয়নীয় যৌগের ক্ষেত্রে, এটা আয়নিক কম্পাউন্ড, আয়নীয় যৌগের ক্ষেত্রে ক্যাটায়ন বা অ্যানায়ন এই যে দুটো পার্ট রয়েছে তাদের যে আধান চিহ্ন সহ সেই যে আধান রয়েছে সেটাই তাদের জারণ সংখ্যাকে নির্দেশ করছে। তার মানে এখানে Na+, সোডিয়ামের ক্ষেত্রে এটা কত? +1, Cl-, তার মানে কি ক্লোরিনের ক্ষেত্রে -1 জারণ সংখ্যা রয়েছে। আয়নিক কম্পাউন্ডে আমরা ইজিলি এই জিনিসটা বলে দিতে পারছি যে সোডিয়াম +1 এ রয়েছে, ক্লোরিন -1 এ রয়েছে। ঠিক আছে, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে কি হবে? সমযোজী যৌগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যে মোর ইলেকট্রোনেগেটিভ তার কাছে মাইনাস যাবে, যে লেস ইলেকট্রোনেগেটিভ তার কাছে প্লাস যাবে। এবার কটা বন্ড আছে তার উপর সেটা ডিপেন্ড করছে। ব্যাপারটা কিরকম দেখো, ধরো ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি, যেটা হচ্ছে H2SO5, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। হ্যাঁ, H2SO5 এটাকে বলা হয় ক্যারোস অ্যাসিড। এটা এমনি এমনি আমরা ক্যালকুলেট করলে কিন্তু ভুল পাবো। এমনি এমনি ক্যালকুলেট মানে ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে, ধরো এখানে আমরা ধরবো কেন, আমরা সালফারের জারণ সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে, এইটা ধরে নাও এক্স, তাহলে এই সালফারের জন্য যদি তুমি এক্স ধরো, হাইড্রোজেনের ক্ষেত্রে জারণ সংখ্যা সে কত দেখায়? সাধারণভাবে হাইড্রোজেন গঠিত যৌগ, সেখানে হাইড্রোজেন +1 অক্সিডেশন স্টেট দেখায়, এক্সেপ্ট মেটাল হাইড্রাইডস। হাইড্রাইড গুলোর ক্ষেত্রে আমরা কি দেখবো? যে হাইড্রোজেন -1 জারণ সংখ্যা দেখাচ্ছে। এক্সাম্পল দেখো, সোডিয়াম হাইড্রাইড রয়েছে, ক্যালসিয়াম হাইড্রাইড রয়েছে, এগুলোতে -1 জারণ সংখ্যা দেখাচ্ছে। ক্যালসিয়াম তাহলে এখানে কত দেখাচ্ছে? +2 দেখাচ্ছে। কি করে হলো? আরে দেখো, NaH, Na+1, হাইড্রোজেন -1, কারণ এটা হাইড্রাইড রয়েছে। এখানেও হাইড্রোজেন -1 কিন্তু দুটোর রয়েছে, তাহলে এটার ওভারঅল -2 আর ক্যালসিয়াম +2। ফাইনালি তো নিউট্রাল, ক্যালসিয়াম +2 তে রয়েছে আর হাইড্রোজেন -1 এ রয়েছে, এবং এখানে দুটো হাইড্রোজেন রয়েছে। ব্যাপারটা বোঝা গেল? তো এইভাবে জিনিসগুলোকে দেখতে হবে। এবার ধরো এই যে H2SO4, এখানে কিন্তু হাইড্রোজেন +1 এ থাকবে, হাইড্রোজেন +1 জারণ সংখ্যা দেখাচ্ছে, কিন্তু যখন মেটাল হাইড্রাইড তখন -1। তাহলে হাইড্রোজেন কটা রয়েছে? দুটো, কত দেখাচ্ছে? +1। সালফারেরটা তুমি এক্স ধরে নিয়েছো। অক্সিজেন কটা রয়েছে? 5টা। আচ্ছা, এবার অক্সিজেনের পয়েন্ট দেখো। অক্সিজেনের পয়েন্টে আমরা দেখছি যে অক্সিজেন সাধারণভাবে অক্সিজেন ঘটিত যৌগে অক্সিজেন -2 জারণ সংখ্যা দেখায়, কিন্তু এখানেও কিছু এক্সেপশন রয়েছে। যেরকম যদি পারক্সাইড হয়, কিন্তু যদি পারক্সাইড যৌগ হয়, পারক্সাইড মানে যেখানে পারক্সো বন্ধন থাকবে, এই ও ও লিঙ্কেজটা তুমি দেখলেই বুঝতে পারবে যে এখানে পারক্সাইড রয়েছে। হ্যাঁ, স্ট্রাকচার দিয়ে দিলে তুমি দেখে বুঝতে পারছো, স্ট্রাকচার দেওয়া না থাকলে তোমাকে সেগুলো জানতে হবে, যে এই ধরনের কিছু এক্সাম্পল তোমাকে প্র্যাকটিস করতে হবে, আমিও করাবো, যেগুলোতে আমরা দেখবো যে পারক্সো বন্ধন রয়েছে, অর্থাৎ পারক্সো লিঙ্কেজ যদি থাকে সেক্ষেত্রে এই অক্সিজেন গুলো -1 জারণ অবস্থা দেখাবে। সুপার অক্সাইডের ক্ষেত্রে কত দেখায়? -1/2 দেখায়। পারক্সাইডের এক্সাম্পল তুমি দেখে নাও, পারক্সাইডের এক্সাম্পল যেমন ধরো H2O2, ঠিক আছে,
এই হচ্ছে H2O2, এখানে -1 জারণ সংখ্যায় রয়েছে, এই যে অক্সিজেন পার বন্ধন রয়েছে এখানে। সুপার অক্সাইডের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখো, সুপার অক্সাইডের ক্ষেত্রে হচ্ছে KO2। পটাশিয়াম, এই যে গ্রুপ 1 যে সমস্ত এলিমেন্ট রয়েছে তারা +1ই দেখাবে, যখনই তারা যৌগ গঠন করছে তারা তখনই এই যে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এরা যারা রয়েছে না, এরা অলওয়েজ +1 দেখায়, এরা অলওয়েজ +1 দেখায়। তাহলে পটাশিয়াম কি গ্রুপ 1 এলিমেন্ট। তেমনি ভাবে গ্রুপ 2 তে যারা রয়েছে না, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই যে এখানে যেরকম ক্যালসিয়ামকে আমরা দিলাম, এরা +2 জারণ অবস্থা দেখায়। তো এখানে পটাশিয়াম +1 দেখাবে। এবার অক্সিজেন তুমি X ধরে নাও, দুটো আছে তাহলে 2x, ওভারঅল নিউট্রাল 0, তাহলে x সমান তুমি কত পাবে, -½ পাবে। ব্যাপারটা বুঝেছো, এইভাবে তুমি বের করে নিতে পারছো। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবার দেখো এখানে তুমি -2 করে দিলে, তুমি তো এখন বুঝতে পারছো না, তুমি -2 করে দিলে কারণ অক্সিজেন সাধারণভাবে -2 দেখায়। করার পরে ওভারঅল তুমি 0 করে দিলে। এবার এখান থেকে কি আসছে x, এখানে +2, এখানে -10, তাহলে এখানে -8, এদিকে গেলে +8, যেটা কিন্তু সঠিক নয়, যেটা সঠিক নয়। এখানে কত আছে, -10 +2 -8, এদিকে গেলে +8, কিন্তু সেটা সঠিক জারণ সংখ্যা নির্ণয় হলো না। সালফার পর্যায় সারণীতে গ্রুপ 16 এ রয়েছে, সুতরাং তার ক্ষেত্রে আমরা +8 অক্সিডেশন নাম্বার কখনোই পাবো না। এক্ষেত্রে আমাকে স্ট্রাকচার দেখতে হবে, এগুলো কিছু ব্যতিক্রমী জারণ সংখ্যা গণনার এক্সাম্পল, যাদের ক্ষেত্রে তোমাকে স্ট্রাকচার জানতে হবে, আদারওয়াইজ তুমি সঠিক ক্যালকুলেট করতে পারবে না। H2SO5 এর স্ট্রাকচার দেখো, S ডাবল বন্ড O ডাবল বন্ড O, এদিকে একটা OH, এদিকে OOH, দেখো H2S 1 2 3 4 5 O5, এইটা হচ্ছে স্ট্রাকচার। যখনই তুমি স্ট্রাকচার দেখছো তখন তুমি লক্ষ্য করছো এখানে একটা পারঅক্সাইড মানে পারক্সো বন্ধন রয়েছে। এই যে পারঅক্সাইডের -1 বললাম, মানে কি পারক্সো লিঙ্কেজটা থাকলেই আমরা -1 করব, সেই অক্সিজেন -1 অক্সিডেশন স্টেটই দেখাবে। তাহলে এইখানে এই -1 জারণ সংখ্যা দেখাবে এই দুটো অক্সিজেন, বাকি তিনটে অক্সিজেন -2 দেখাবে। তাহলে আপত্তি কিছু নেই, স্টার্ট করো। এবার হাইড্রোজেন দুটো আছে +1, এবার সালফার তুমি ধরে নিয়েছো X, এই তিনটে অক্সিজেন -2 দেখাবে, বাট এই অক্সিজেন গুলো -1, তাহলে দুটো অক্সিজেন -1 দেখাবে, তিনটে অক্সিজেন -2 দেখাবে, ওভারঅল 0। তাহলে এখান থেকে আমরা +2 -2 ক্যান্সেল করলাম, x সমান আমরা -6টা ডান দিকে চলে গেলে +6 পাবো, অর্থাৎ সালফার এখানে +6 অক্সিডেশন নাম্বার দেখাবে। ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের এক্সাম্পল খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো তোমাকে বলছে CrO5 বাটারফ্লাই লাইক স্ট্রাকচার, ক্রোমিয়ামের জারণ সংখ্যা ক্যালকুলেট করতে দেয়। ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, বিভিন্ন পরীক্ষায়, কম্পিটিটিভ বোর্ড এক্সাম, সব জায়গায় এই এক্সাম্পলটা মাঝে মধ্যেই কিন্তু আসতে দেখা যায়। স্ট্রাকচার দেখে নাও, তুমি এখানেও যদি এইভাবে করো যে x ধরে নাও ক্রোমিয়াম, 5 × -2 করে দিলাম, ওভারঅল 0, x সমান +10 বেরিয়ে গেল, দ্যাট ইজ নট কারেক্ট। তাহলে স্ট্রাকচার কি, এই হচ্ছে স্ট্রাকচার, এখানে ক্রোমিয়াম ডাবল বন্ড অক্সিজেন, এই যে প্রজাপতির মতো গঠন, এইখানে এই যে ও লিঙ্কেজ রয়েছে, পারক্সো বন্ধন, এইগুলো -1 জারণ সংখ্যা দেখাবে, এই অক্সিজেন -2 যেমন দেখায় তেমন দেখাবে। ক্রোমিয়াম তুমি X ধরে নাও, প্লাস তাহলে চারটে অক্সিজেন -1, একটা অক্সিজেন -2, ওভারঅল 0, x সমান +6, জারণ সংখ্যা কারেক্ট হয়ে গেল +6, ঠিক আছে। আচ্ছা, এইবার কিছু প্র্যাকটিস যখন করতে দিচ্ছে, ধরো কোনো এরকম দিল যে অনেকগুলো পরমাণু নিয়ে একটা আয়ন, সেটা একটা যৌগের মধ্যেও দিতে পারে বা শুধু তোমাকে দিতে পারে, যেমন ধরো তোমাকে দিচ্ছে KMnO4, এবার এখানে MnO4 এটা আলাদা করেও তোমাকে দিতে পারে, অ্যাকচুয়ালি K প্লাস MnO4- একসাথে দিক বা আলাদা করে দিক, এইটাকে স্টার করো, এটাকেও স্টার করো, একই ব্যাপার। তুমি এখানে যখন করবে সবাইকে নিয়ে নিউট্রাল করবে, আমরা যেমন x ধরে করছি ওভারঅল 0 লিখছি কারণ দ্যাট ইজ নিউট্রাল। যখনই তোমাকে চার্জ স্পিসিস দিয়ে দিচ্ছে তখন তুমি ওভারঅল যে আধান তার দেখবে, সেটা প্লাস হোক মাইনাস হোক, সেটাকে ইকুয়াল দিয়ে লিখবে, লিখে তারপরে x বা y যাই ধরো সেটা ক্যালকুলেট করবে। এই দুটো যখন আমি করছি দেখো জিনিসটা কি হচ্ছে, পটাশিয়াম আমি কি বললাম, ও সবসময় +1 দেখাবে, ম্যাঙ্গানিজ X, অক্সিজেন চারটেই -2, ওভারঅল 0, কারণ এটা নিউট্রাল। তাহলে x সমান আমরা কি পাচ্ছি,
x সমান আমরা কি পাচ্ছি, তাহলে -8 + 7 মানে -7, এদিকে গেলে +7, তাহলে এখানে +7 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে KMnO4 এর ম্যাঙ্গানিজ। MnO4 মাইনাসেও ম্যাঙ্গানিজ সেম দেখাবে, বাট আমি এটা আলাদাভাবে করে দেখাচ্ছি। যখন এই ধরনের তোমাকে কোনো আয়ন দিয়ে দেবে, পজিটিভ হোক নেগেটিভ হোক, তখন তুমি ম্যাঙ্গানিজ X ধরলে, অক্সিজেন 4টে রয়েছে -2 করে, ওভারঅল দ্যাট ইজ নট নিউট্রাল, এর পুরোটার চার্জ হচ্ছে মাইনাস, তার মানে ওভারঅল তুমি সেটাই ইকুয়াল করবে -1। তাহলে এখানে তোমার কি হলো, +8 - 7 দ্যাট ইজ +7। গল্প একই থাকবে, শুধু এই জিনিসটাকে তোমাকে মাথায় রাখতে হবে। যেমন ধরো তোমাকে আর একটা এক্সাম্পল আমি যদি এইভাবে করে দেখাই, যে তোমাকে দিচ্ছে K2Cr2O7, আবার দেয়া হচ্ছে Cr2O7 2-, একই ব্যাপার। এই আয়নগুলোকে শুধু খেয়াল রাখা, আর কিছু না। এখানে তুমি ক্রোমিয়ামটা ক্যালকুলেট করছো, পটাশিয়াম দুটো আছে, অলওয়েজ +1, ক্রোমিয়াম দুটো আছে, তুমি X ধরছো, অক্সিজেন 7টা আছে, -2, ওভারঅল 0। তাহলে এখান থেকে 2x সমান আমরা কি পাচ্ছি, -14 + 2 অর্থাৎ -12, ডান দিকে গেলে +12 হলো, x সমান হয়ে যাচ্ছে +6। ঠিক আছে, +6। একই জিনিস তোমরা এটার ক্ষেত্রে করবে, 2x plus 7 into -2, ওভারঅল আর নিউট্রাল নয়, ওভারঅল চার্জ -2, তাহলে 2x সমান হচ্ছে +12, দ্যাট ইজ x সমান +6। ব্যাপার একই আসবে, কিন্তু আলাদা আলাদা রকম ভাবে কি করে করা হচ্ছে সেটা দেখালাম। নিউট্রাল হলে ইকুয়াল 0 দেবে, কোনো আয়ন থাকলে, কোনো আধান তার থাকলে, কোনো চার্জ থাকলে ইকুয়াল সেটা দেবে, দিয়ে তুমি xy ক্যালকুলেট করো। আরো কিছু এক্সাম্পলে চলে এসো, যেমন দেখো CaOCl হোল Cl, আর একটা দিয়ে দিচ্ছি এখানে NH4NO3। এখানে কি হচ্ছে দেখো, এখানে আমরা দেখছি, এখানে তোমাকে দুটো ক্লোরিন আছে, দুটো ক্লোরিনে স্টার মার্ক করা আছে যে এদের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। এবার দেখো, দুভাবে জিনিসটাকে ভাবতে পারো। এক হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম কিন্তু +2তেই থাকবে, তাহলে এটা 2+। এই যে ক্লোরিন, এটা Cl- হিসেবে থাকবে, এটা -1। এবারে এই পুরো OClটা, এটাও OCl-, এই পুরোটারই চার্জ হচ্ছে মাইনাস। এবার তুমি শুধু এইটা থেকে এই ক্লোরিনটা যদি তুমি X ধরো, তাহলে তুমি ইজিলি বের করতে পারবে, যেমন করে আমি আয়নগুলোর ক্ষেত্রে করছি। অক্সিজেন -2, ক্লোরিনের ক্ষেত্রে আমরা X ধরেছি, ওভারঅল এটা -1, তাহলে X সমান আমরা পাচ্ছি +1। তাহলে এই ক্লোরিনটা +1, এই ক্লোরিনটা +1, এই পুরো OClটা কিন্তু -1, এই পুরো OClটা -1, বাট দিস ক্লোরিন ইজ +1, এই ক্লোরিনটা -1 আগেই পেয়ে গেছি। এবার তুমি এইভাবেও জিনিসটাকে করতে পারো, যদি তুমি এটা না জেনে থাকো যে এই OClটা অ্যাকচুয়ালি কত, তাহলে তুমি পুরো OClটাকে তুমি Y ধরে নিতে পারো। পুরো OClটাকে তুমি যদি Y ধরে নাও, তাহলে কি করবে, ক্যালসিয়াম +2, OClটা পুরোটাই তুমি জানো না, এই ক্লোরিনটা -1, ক্লোরিন ইন জেনারেল -1ই দেখাবে যখন যৌগের রয়েছে, এই OCl এর মধ্যে ক্লোরিনটা +1, তাহলে OClটা মাইনাস, এটা আমি জানলাম বলে দিলাম, ঠিক আছে। না জানলে তুমি এইভাবে ক্যালকুলেট করবে, y +1 মাইনাস, এখানে +2 -1, তাহলে +1 হচ্ছে, এটা এদিকে গেলে -1, তাহলে ওয়াইটা যেটা পেলে, এইটাই তো ওয়াইটা পেলে, এই যে -1টা পেলে, এইভাবে তুমি OClটা পেয়ে যাচ্ছ। যখন OCl মাইনাস তুমি বুঝতে পারলে, তার মধ্যে তুমি ক্লোরিনটাকে X ধরে বের করো। সুতরাং জাস্ট জিনিসটাকে বুঝে অ্যাপ্লাই করা, কিচ্ছু নেই এগুলোতে, ভেরি ইজি। কিন্তু এখানে যেন কোনো ভুল না হয়, সহজ প্রশ্ন আসে যেন সঠিক হয়, এটা দেখতে হবে। আচ্ছা, এবার NH4NO3 এর ক্ষেত্রে দেখো, NH4NO3 তে আমরা কি দেখছি, দুটো নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন স্টার মার্ক করা হলো। এখানেও আমরা NH4+ আর NO3-, এই দুটো পাচ্ছি। তাহলে এইভাবে এখানে আমি এই নাইট্রোজেনকে X ধরলাম, এখানে আমি এই নাইট্রোজেনকে Y ধরলাম। এখানে কি করছি, X +4 × +1, ওভারঅল +1, তাহলে X সমান আমরা কি পাচ্ছি, +4, এদিকে এলে -4 +1 মানে -3, তাহলে এই নাইট্রোজেনটা -3 হয়ে যাচ্ছে। আর এখানে জারণ সংখ্যাগুলো আমরা জেনারেলি কি করি, এই মাথায় লিখি। আর এখানে y +3 × -2, ওভারঅল চার্জ -1, তাহলে y সমান আমরা কি করছি, y সমান আমরা করছি +6, এদিকে আসছে, এখানে হচ্ছে -6, এদিকে এলে +6 -1, তাহলে এটা হচ্ছে +5, তাহলে এই নাইট্রোজেন +5 হয়ে গেল। ঠিক আছে, তো হলো। এইবার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা
জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান করো। ছোট্ট করে আমি নিয়মটা শুধু বলি, দেখো এই নিয়মগুলো একটু মাথায় রেখে স্টেপগুলো ফলো করলেই কিন্তু তোমরা ইজিলি আয়ন ইলেকট্রন মেথডের মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা বিধান করতে পারবে। দেখো এইখানে যে ইকুয়েশন তোমাকে দেওয়া থাকবে সেটাকেই ব্যালেন্স করতে হবে। যদি সেটা আণবিক আকারে লেখা থাকে তাহলে সেটাকে আয়নিক আকারে লিখতে হবে। প্রথমে রাসায়নিক বিক্রিয়ার যে সমীকরণটা সেটাকে আয়নিক আকারে লিখতে হবে। আমি একদম শর্টে লিখছি, রিভিশন মানে জিনিসটাকে ক্রিস্প ওয়েতে জাস্ট বারবার দেখে নেওয়া। এবার বারবার তো তোমরা দেখবে আমি একবার বলছি, কিন্তু সামারাইজ করে বলছি। যদি আয়নিক ফর্মে লেখা থাকে তাহলে কোনো চাপ নেই, ওইভাবেই করো। আর যদি আণবিক ফর্মে থাকে তাহলে তুমি আয়নীয় আকারে প্রথমে লিখে নেবে, এটা প্রথম করলে। দ্বিতীয়ত কি যাচ্ছ, দ্বিতীয়ত তুমি করছো জারণ আর বিজারণ অর্ধ বিক্রিয়া, ওখান থেকে পেয়ে গেলে জারণ ও বিজারণ অর্ধ বিক্রিয়াকে আলাদা করে লিখে নাও। বিজারণ অর্ধ বিক্রিয়া লিখতে হবে। এবারে দুটি অর্ধ বিক্রিয়ার সমতা বিধান করতে হবে। এবারে অর্ধ বিক্রিয়াগুলিকে সমতা বিধান করতে হবে, অর্ধ বিক্রিয়াগুলিকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে। এবারে এই ব্যালেন্সিং এর যে নিয়ম একটু বলি। প্রথম তুমি অর্ধ বিক্রিয়াগুলো ব্যালেন্স করবে, প্রথম হাইড্রোজেন অক্সিজেনকে করতে যাবে না। হাইড্রোজেন অক্সিজেন ছাড়া অন্য পরমাণু যেগুলো রয়েছে তাদেরকে জাস্ট সিম্পল কোনো দিকে 2 বসাও, কোনো দিকে 3 বসাও, মানে সংখ্যা কতগুলো আছে। ব্যালেন্স করা মানে কি, ব্যালেন্স করা মানে তীর চিহ্নের উভয় পাশে প্রত্যেকটি পরমাণুর সংখ্যা সমান করা। সেটা অন্য পরমাণুগুলোর ক্ষেত্রে করে নাও, ইজিলি হয়ে যাবে। অক্সিজেন আর হাইড্রোজেনকে রেখে দাও। অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন ব্যালেন্স করতে গেলে, এটা ব্যালেন্স করতে গেলে তোমাকে যে যে পয়েন্টগুলো দেখতে হচ্ছে, দেখো অ্যাসিডিক মিডিয়াম নাকি বেসিক মিডিয়াম, তোমাকে কোন মিডিয়ামে রিয়াকশনটা দিয়েছে তুমি দেখেই বুঝতে পারবে। OH মাইনাস রয়েছে কি বেসিক মিডিয়াম, H প্লাস রয়েছে অ্যাসিডিক মিডিয়াম। আণবিক ফর্মে লেখা থাকলে সালফিউরিক অ্যাসিড বা NaOH, সেই তুমি মিডিয়ামটা ধরে নিতে পারবে। অ্যাসিড বেস কোনটা সেই ধারণা তো এতদিনে ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং অ্যাসিডিক না বেসিক সেটা দেখে নিলে। যদি অ্যাসিডিক মিডিয়াম হয় তাহলে তুমি কি করছো, অ্যাসিডিক মিডিয়াম হলে যেদিকে অক্সিজেন কম রয়েছে, একদম শর্টে জিনিসটাকে বলছি, এটা অ্যাপ্লাই করলেই হবে। যেদিকে অক্সিজেন কম রয়েছে সেদিকে তুমি কি করবে, যেদিকে অক্সিজেন কম রয়েছে সেদিকে জল যোগ করে দাও। যেদিকে অক্সিজেন কম সেদিকে জল যোগ করো, অটোমেটিক দেখবে জল যোগ করলেই হাইড্রোজেন এদিকে এক্সট্রা হয়ে গেল। তাহলে উল্টো দিকে তার মানে হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। তো সেটাই আমি এইভাবে লিখি বা না লিখি একই ব্যাপার। যেদিকে হাইড্রোজেন কম, যখনই তুমি একদিকে জল যোগ করলে অক্সিজেন ব্যালেন্স করতে গিয়ে অলরেডি হাইড্রোজেনও সেখানে বেড়ে গেল, তাহলে তার অপোজিটেই হাইড্রোজেন কম থাকবে। তখন কি যতগুলো কম সেই অনুযায়ী হাইড্রোজেন কম, সেদিকে তুমি কি যোগ করবে, H প্লাস। কতগুলো সেটা তুমি কাউন্ট করে বুঝতে পারবে কতগুলো কম রয়েছে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি লেখাচ্ছি বলে অসুবিধা হতে পারে, এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। বেসিক মিডিয়াম যখন থাকবে তখন তুমি কি করবে, তখন তুমি কি করবে, যেদিকে অক্সিজেন কম, যেদিকে অক্সিজেন কম সেখানে অ্যাড OH মাইনাস, OH মাইনাস অ্যাড করে দাও। ঠিক আছে, কারণ এটা বেসিক মিডিয়াম। যেদিকে হাইড্রোজেন কম সেদিকে অ্যাড H2O এবং দেন অ্যাড OH মাইনাস ইন অপোজিট সাইড। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রথম কথা, স্টেপগুলো পরপর ফলো করো। এবার একটু দেখে শুনে কর, তুমি নিজে দেখলেও বুঝতে পারবে যে আচ্ছা এদিকে এটা কম, ওদিকে ওটা দিলে কটা হলো, কতগুলো লাগবে। আর এক্সাম্পল যদি এইটা দেখার পর প্র্যাকটিস করে নাও তাহলে ইজিলি জিনিসটাকে অ্যাপ্লাই করে নিতে পারবে। প্রথম তোমার কাজ হচ্ছে আণবিক থেকে আয়নীয় লেখা, আয়নীয় লিখে দিলে কোনো সমস্যা নাই। নেক্সট কাজ কোনটা জারণ আর কোনটা বিজারণ ঘটছে সেটা আইডেন্টিফাই করা, তুমি জারণ সংখ্যা ক্যালকুলেট করলেই পারবে। দেন তুমি অক্সিজেন হাইড্রোজেন ছাড়া বাকি পরমাণু ব্যালেন্স করার পর অ্যাসিডিক না বেসিক মিডিয়াম সেটা আইডেন্টিফাই করার পরে তুমি এই স্টেপ ফলো করে, যদি আয়ন ইলেকট্রন মেথড বলে তাহলে ব্যালেন্সটা করে নিলে। জারণ
বিজারণ, এই দুটো অর্ধবিক্রিয়া ব্যালেন্স হয়ে যাওয়ার পর কি করতে হবে, এটা পুরো স্টেপটা আমি লেখাচ্ছি, এটা তো আলাদা করে বলে দিলাম। সব ব্যালেন্স হয়ে যাওয়ার পর তোমাকে কি করতে হবে, অর্ধবিক্রিয়া ব্যালেন্স মানে ইনক্লুডিং অক্সিজেন, হাইড্রোজেন এন্ড আদার অ্যাটমস, এটা হয়ে যাওয়ার পর তোমাকে চার্জ ব্যালেন্স করতে হবে, অর্থাৎ কিনা আধানের সমতা বিধান করতে হবে, যে ক্ষেত্রে তোমাকে প্রয়োজনীয় ইলেকট্রন কোথায় অ্যাড করতে হবে দেখে শুনে সেটা ইলেকট্রন অ্যাড করতে হবে, আধানের সমতা বিধান। তারপরে কি হবে, তারপরে এই যে ইলেকট্রন গুলো অ্যাড করলে সেই ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য প্রয়োজনে উপযুক্ত সংখ্যা দিয়ে যে কোনো অর্ধবিক্রিয়া বা দুটোকেই প্রয়োজন অনুযায়ী গুণ করে দিতে হবে, কারণ ফাইনাল যে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন তুমি লিখবে সেখানে ইলেকট্রন সংখ্যা মেনশন থাকবে না, মানে ইলেকট্রনটা থাকবেই না, ইলেকট্রন ক্যান্সেল আউট করতে হবে। চার্জ ব্যালেন্স করার জন্য ইলেকট্রন এলো, কিন্তু উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে ইলেকট্রনকে আলটিমেটলি ক্যান্সেল করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে দুটো যখনই দুটো অর্ধবিক্রিয়া তুমি অ্যাড করে দিচ্ছ, অর্ধবিক্রিয়াগুলো যখনই যোগ করে দিচ্ছ, অর্ধবিক্রিয়া দুটিকে যোগ করতে হবে এবং মাথায় রাখতে হবে এখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না, আধানের সমতা বিধান করলে করার পর অর্ধবিক্রিয়াগুলিকে দুটিকে যোগ করতে হবে এবং তার আগে ইলেকট্রন নাম্বার সমান করে নিতে হবে, ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন সংখ্যা সমান করে করে অর্ধবিক্রিয়া দুটিকে যোগ করতে হবে এবং সেক্ষেত্রে আমরা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন পেয়ে যাব, অর্থাৎ সমতা বিধান ডান। এইটা হচ্ছে নিয়ম। এবারে আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই না করলে জিনিসটা তো বোঝা যাচ্ছে না। চলো অ্যাপ্লাই করার জন্য এই প্রশ্নটা নিয়ে নিলাম। বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান কর। দেখো MnO4 মাইনাস, দেখো আয়নীয় ফর্মে দেওয়া আছে MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস, H প্লাসটা তোমাকে বলেই দিচ্ছে যে এটা অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিড মাধ্যমে বিক্রিয়ার কথা বলছে, সুতরাং আয়ন ইলেকট্রনের অ্যাসিডিক মিডিয়ামটা যে স্টেপ আমি বললাম সেটাকে ফলো করব আমরা। এবার এখানে জারণ বিজারণকে আইডেন্টিফাই কর। ম্যাঙ্গানিজ এখানে MnO4 মাইনাস এখনই ক্যালকুলেট করেছি আজকের ক্লাসে +7, সেখান থেকে এটা +2, তার মানে +7 থেকে +2 হওয়া মানে কি, জারণ সংখ্যার হ্রাস, জারণ সংখ্যার হ্রাস মানে এখানে কি হচ্ছে, বিজারণ হচ্ছে, বিজারণ হচ্ছে। আয়রন +2 থেকে +3 জারণ সংখ্যার বৃদ্ধি, তার মানে এটা কি হচ্ছে, এটা জারণ হয়ে যাচ্ছে, জারণ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে পরে আরেকটা ল্যাজ রয়েছে কোয়েশ্চেনটা, সেটা পরে আসছি, আগে ব্যালেন্সটা করো। এখান থেকে আমরা জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়াটাকে লিখে নিই। চলো জারণ অর্ধবিক্রিয়া আর হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়াতে আমরা দেখছি যে Fe2+ থেকে, দাঁড়াও কালিটা চেঞ্জ করি, Fe2+ থেকে Fe3+ হচ্ছে। দেখো এখানে হাইড্রোজেন অক্সিজেন নেই, অন্যান্য পরমাণু আয়রন আছে, ব্যালেন্স হয়ে আছে। তাহলে এবার এটাকে চার্জ ব্যালেন্স করে দাও, এখানে দুটো পজিটিভ এখানে তিনটে পজিটিভ, তাহলে 1 ইলেকট্রন অ্যাড করলে এখানে চার্জ ব্যালেন্স হয়ে গেল। চার্জ ব্যালেন্সের ক্ষেত্রে কোথাও তোমায় নেগেটিভ কোথাও পজিটিভ অ্যাড করতে হবে, ইলেকট্রন কোন দিকে সেটা তোমাকে দেখতে হবে। বিজারণ অর্ধবিক্রিয়াতে আমরা দেখছি MnO4 মাইনাস থেকে Mn2+ পাওয়া যাচ্ছে, ম্যাঙ্গানিজ একটা ব্যালেন্স হয়ে আছে। এইবার অ্যাসিডিক মিডিয়ামে কি বলছে, যেদিকে অক্সিজেন কম জল যোগ করো, অক্সিজেন এদিকে কম, এখানে 4টে এখানে কম, তাহলে 4টে জলের অণু যোগ করব। কটা যোগ করব, যটা দরকার। এরপরে কি বলছে, যেদিকে হাইড্রোজেন কম H+ যোগ করো, এদিকে হাইড্রোজেন কম, তুমি দেখেই বুঝতে পারছো জল যোগ করতে এখানে 8খানা হাইড্রোজেন চলে এসছে, 4H2, তাহলে এখানে H+ যোগ করে আমাকে হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে, তো 8H+ করে দিলাম। এবার দেখো অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স হয়ে যাওয়ার পরে কি করতে হবে, ফাইনালি অর্ধবিক্রিয়া ব্যালেন্স করতে হবে, যেখানে তারপরে আধানের সমতা বিধান। আধানের সমতা বিধান করতে গেলে আমরা এখানে দেখছি একটা নেগেটিভ 8টা পজিটিভ, তাহলে এখানে অ্যাকচুয়ালি 7টা পজিটিভ আর এখানে দুটো পজিটিভ, তাহলে আমাকে এখানে দুটো পজিটিভ করতে হবে, ইলেকট্রন অ্যাড করতে গেলে এখানে 5টা ইলেকট্রন অ্যাড করতে হবে, 5টা নেগেটিভ অ্যাড করলে ফাইনালি দুটো পজিটিভ পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে চার্জ ব্যালেন্স করা হয়ে গেছে। এবার আমি কি লিখেছি, যে ইলেকট্রন সংখ্যা সমান করে অর্ধবিক্রিয়া দুটিকে যোগ করতে হবে,
তার মানে এখানে একটা ইলেকট্রন, কারণ ফাইনালে আমরা ইলেকট্রনকে রাখবো না, এখানে একটা এখানে 5টা, তাহলে এইটাকে আমরা 5 দিয়ে গুণ করে দিচ্ছি ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য। তাহলে ফাইনালি আমরা যদি এটাকে 5 দিয়ে গুণ করি তাহলে আমরা লিখবো Fe2+, এখান থেকে লিখছি প্লাস, এখান থেকে প্লাস নেই, এদিকে হচ্ছে পুরোটাকেই গুণ করতে হবে, শুধু ইলেকট্রনকে তো তুমি গুণ করতে পারবে না, যে অর্ধবিক্রিয়াকে গুণ করছো পুরোটাকেই গুণ করতে হবে, +5 ইলেকট্রন। এইবারে আমরা কি করছি, এইবারে দেখো 5 ইলেকট্রন 5 ইলেকট্রন, এটার বাম দিকে এটা ডান দিকে ক্যান্সেল হয়ে গেল, বাকিটা যোগ করে দাও, MnO4 মাইনাস প্লাস 5Fe2 প্লাস প্লাস 8H প্লাস, এখান থেকে আমরা পাচ্ছি Mn2 প্লাস প্লাস 5Fe3 প্লাস প্লাস হচ্ছে 4H2। একবার নিজেরাও মিলিয়ে দেখে নেবে সবকিছু ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথডে সমতা বিধান। এর পরের যে পার্টটা দিচ্ছে বলছে যে পটাশিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজের পারমাণবিক ভর এখানে বলে দিয়েছে। তাহলে এখান থেকে তুমি KMnO4 এর ক্ষেত্রে মলিকিউলার মাস ক্যালকুলেট করে নিতে পারবে। এই পরের পার্টটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, আমি বলে দিচ্ছি এখানে KMnO4 এর তুল্যাঙ্ক ভার কত জিজ্ঞেস করেছে। যখনই তোমাকে এই তুল্যাঙ্ক ভার জিজ্ঞেস করবে মাথায় রাখবে যে তুল্যাঙ্ক ভার ইকুইভ্যালেন্ট ওয়েট সমান মলিকিউলার ওয়েট বাই এন ফ্যাক্টর, মলিকিউলার ওয়েট বা মলিকিউলার মাসের কথা আমরা বলছি। এই এন ফ্যাক্টরটা জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, রেডক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন গ্রহণ বর্জন সে করেছে, গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা, গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে এন ফ্যাক্টর। যখন তুমি আয়ন ইলেকট্রন মেথড করছো তখন এটা, তুমি জারণ সংখ্যা মেথডে যখন করবে সেখানে জারণ সংখ্যার যে পরিবর্তন সেটাও তুমি দেখতে পারবে, গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা দেখো, অথবা তুমি জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি দেখতে পারো। ঠিক আছে, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি, হ্রাস বা বৃদ্ধি দেখতে পারবে, সেই সংখ্যাটাই হচ্ছে এন ফ্যাক্টর। এবং তোমাকে বলে দেবে যখন এরম প্রশ্ন করছে তার মানে এইটার জন্য কত, মানে অ্যাসিড মিডিয়ামে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস হচ্ছে, কোথাও আমরা দেখবো MnO4 মাইনাস থেকে MnO2 হচ্ছে, কোন মিডিয়ামে কি হচ্ছে সেটা জানতে হবে, সেই অনুযায়ী এন ফ্যাক্টর। এটার ক্ষেত্রে আমরা কি দেখছি, গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা আমরা কত পেয়েছি, এই যে রিঅ্যাকশনটা আমরা দেখছি, এই যে রিঅ্যাকশনটা আমরা দেখছি যে MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন, এখান থেকে আমরা পাচ্ছি Mn2 প্লাস প্লাস হচ্ছে 4H2। তাহলে এক্ষেত্রে আমরা এই যে 5 ইলেকট্রন তার মানে এখানে এন ফ্যাক্টর হচ্ছে 5। আবার তুমি যদি জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি বলো তাহলে এই যে জারণ সংখ্যার যে পরিবর্তন দ্যাট ইজ 5 ইউনিট। সুতরাং তোমাকে যে মেথডে বলবে তুমি সেই অনুযায়ী লেখো, বাট তোমাকে বুঝতে হবে এন ফ্যাক্টর তুমি জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে ওই ইলেকট্রন গ্রহণ বর্জন বা জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি দিয়েই এন ফ্যাক্টর পেয়ে যাচ্ছ। এবং ফাইনালি তোমাকে তুল্যাঙ্ক ভার যখন বলছে, তুল্যাঙ্ক ভার যখন বলছে তখন তুমি কি করছো, তখন তুমি দেখছো এটা অ্যাসিড মিডিয়ামে MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস হচ্ছে মানে এন ফ্যাক্টর 5। তাহলে সেখানে তোমার মলিকিউলার ওয়েট অফ KMnO4 তুমি ক্যালকুলেট করবে ডিভাইডেড বাই 5, বাকি ক্যালকুলেশনটা করে তুমি এখানে বসাতে পারবে, যেটা হোমওয়ার্ক। এবং ক্যালকুলেশন করাটা খুব ইজি কারণ তোমাকে এখানে সব বলে দিয়েছে, বলে দিয়েছে যে পটাশিয়ামের ক্ষেত্রে 39, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 55, অক্সিজেনের ক্ষেত্রে 4 ইন্টু কত, 4 ইন্টু হচ্ছে 16, 4 16 64। ওভারঅল তুমি এই মলিকিউলার ওয়েটটা এখানে বসিয়ে দেবে এবং এইগুলোর জন্য পারমাণবিক ভর দেওয়া রয়েছে এবং ডিভাইডেড বাই 5 করলে এই উত্তর পেয়ে যাচ্ছ। এবার ধরো কোথাও তোমার রয়েছে MnO4 মাইনাস থেকে তোমার MnO2 হচ্ছে, তখন আমরা কি দেখছি +7 থেকে +3 +4 হচ্ছে, এটা -2 মানে এটা দুটো আছে তাহলে -4 এটা +4, তাহলে সেক্ষেত্রে এন ফ্যাক্টর তুমি কত বলবে, সেক্ষেত্রে এন ফ্যাক্টর তুমি বলবে যে 3, কারণ জারণ সংখ্যার পরিবর্তন দিয়েও বলতে পারবে। সুতরাং এইভাবে জিনিসগুলোকে ক্যালকুলেট করা হয়। তুল্যাঙ্ক ভার যখনই তোমাকে ক্যালকুলেট করতে দেবে সেটা জারক দ্রব্যের দিক বিজারক দ্রব্যের দিক, তুল্যাঙ্ক ভার ক্যালকুলেট মানে তোমাকে এই ফর্মুলাতে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবারে জারণ সংখ্যা পদ্ধতি, জারণ সংখ্যা পদ্ধতিটা খুব সিম্পল। ঠিক আছে, আমরা যেমন ওখানে কিছু স্পেসিফিক নিয়মে চললাম, এখানে তা নয়। এখানে আমরা কি দেখবো যে জারণ সংখ্যা পদ্ধতিতে আমরা জাস্ট জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধিটাকে ক্যালকুলেট করব,
তারপর তাদেরকে ইকুয়াল করে দেবো। এবার সেটা করতে গিয়ে আমরা কোথাও ক্রস মাল্টিপ্লাই করব, এবং করার পরে একটুখানি খেয়াল করব যে আর কোথাও কেউ ব্যালেন্স হওয়া বাকি আছে কি, সেগুলো একটু দেখে শুনে করতে হবে। মানে এটা ধরা বাঁধা নিয়ম নয়, কিন্তু প্রথম স্টেপ যেটা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে জারণ সংখ্যার হ্রাস বা বৃদ্ধি তোমাকে প্রথমে গণনা করতে হবে। সেটা কি গণনা করতে হচ্ছে মানে কত ইউনিট হচ্ছে, কত একক জারণ সংখ্যার বৃদ্ধি হচ্ছে সেটা আগে গণনা করতে হবে। করার পরে এই জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধিটাকে সমান করতে হবে। সেটার জন্য আমরা অনেক ক্ষেত্রেই কি করব, ক্রস মাল্টিপ্লাই করে দেব, ক্রস মাল্টিপ্লাই করে দেব, এবং তারপরে বাকিগুলো আমরা এমনি নর্মাল ওয়েতে ব্যালেন্স করে দেব। একটা এক্সাম্পল দিই, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করো। এখানে আমরা কি দেখছি, কপার প্লাস HNO3। আচ্ছা আগে জারণ বিজারণটা বুঝে নাও। কপার 0 থেকে এখানে +2 তে আসছে, ঠিক আছে? তো এইটা কি হচ্ছে, এটা হচ্ছে জারণ, কারণ অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে। নাইট্রিক অ্যাসিডে তুমি নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করো, হাইড্রোজেন +1, নাইট্রোজেন X, অক্সিজেন 3 × -2, ওভারঅল 0। তাহলে X সমান এখানে -5, ডান দিকে এলে +5, এটা +5 থেকে NO, দেখো নাইট্রেটে নাইট্রোজেন +5ই থাকবে, এইখানেও যে NO হয়েছে এটা +2, অক্সিজেন -2, নাইট্রোজেন +2। তাহলে এই যে নাইট্রোজেনের এই যে জারণ সংখ্যার পরিবর্তনটা আমরা দেখছি, এই যেটা দেখছি এইটা, এটা কি জারণ সংখ্যার হ্রাস, তাহলে এটা হচ্ছে বিজারণ। তাহলে একটা জিনিস এবার আমি লিখি, কপার প্লাস HNO3, আরেকবার রিঅ্যাকশনটা লিখছি জাস্ট, কপার CuNO3 হোল টু, আর এখানে NO প্লাস হচ্ছে H2O। এবার ব্যাপারটা বুঝো, এইখান থেকে এখানে আমরা যেটা দেখছি কত ইউনিট জারণ সংখ্যার চেঞ্জ হয়েছে, জারণ তো হয়েছে, সেটা কত ইউনিট, 2 ইউনিট। এটা হচ্ছে 2 ইউনিট। 2 ইউনিট কি হচ্ছে, অক্সিডেশন নাম্বার এখানে ইনক্রিজ করেছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে। আর নাইট্রোজেনে এইখান থেকে এইখানে গেলে আমরা কি দেখছি, +5 থেকে +2, 3 ইউনিট কি করেছে, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে। বোঝা গেল? এইবারে আমি কি লেখালাম, আমি লেখালাম এইটা তোমাদের হোমওয়ার্ক দেব, এটা তোমাদের হোমওয়ার্ক দেব। আমি লেখালাম জারণ সংখ্যার হ্রাস বা বৃদ্ধি সেটা গণনা করো, কত ইউনিট করে হচ্ছে, কত ইউনিট করে হচ্ছে সেই ইউনিটটা গণনা করো। তারপর তাদেরকে সমান করতে গিয়ে তুমি ক্রস মাল্টিপ্লাই করো। তাহলে ক্রস মাল্টিপ্লাই আমরা কিভাবে করছি সেটা দেখো। তুমি দুভাবে জিনিসটাকে ভাবতে পারো, ক্রস মাল্টিপ্লাই মানে এটার ক্ষেত্রে তুমি 2 পেয়েছো, এটার ক্ষেত্রে 3 পেয়েছো, তাহলে এইভাবে ক্রস মাল্টিপ্লাই করে দাও, মিটে গেল। অথবা তুমি যে সংখ্যাগুলো পেয়েছো জাস্ট অপোজিট গুলো গুণ করো, এটা 2, জিনিসটা দুভাবে ভাবা যায়, এটা 2, 2 এর সাথে 3 গুণ করো, তাহলে টোটাল 6 হবে। এটা 3, এটার সঙ্গে 2 গুণ করো, টোটাল 6 হবে। আলটিমেটলি তোমাকে কি করতে হবে, জারণ সংখ্যার হ্রাস বা বৃদ্ধি সেটাকে সমান করতে হবে। সেটার জন্যই আমি ক্রস মাল্টিপ্লাই করলাম। এইটা ভাবে ভাবো বা এইভাবে ভাবো, জিনিসটা একই। আলটিমেটলি 2 ইউনিট যে ক্ষেত্রে পেয়েছো তাকে 3 দিয়ে গুণ, তার মানেই তো তাই, এই যে 2 ইউনিট যেটাকে পেয়েছো তাকে 3 দিয়ে গুণ করছো, আর 3 ইউনিট যেটা তাকে 2 দিয়ে গুণ, তুমি এটাকে ইকুয়াল করছো। তাহলে যেটাই করো, এটা ভাবো বা এটা ভাবো, যেটাই ভাবো ব্যাপারটা এক। তাহলে এটাকে 3 দিয়ে গুণ মানে 3Cu প্লাস এটাকে 2 দিয়ে গুণ মানে 2HNO3। এখান থেকে আমরা পাচ্ছি, দেখো এখানে 3Cu মানে এই কপার তো এখানে একমাত্র আছে, তাহলে এখানেও 3 লিখতে হবে না, কপার তো তবেই ব্যালেন্স হবে, তাহলে এখানেও 3 দিয়ে গুণ, এই পুরো চেঞ্জটার জন্য যেটা আমরা পাচ্ছি। এখানে তুমি 2 দিয়ে গুণ করছো মানে এইটা তো এই নাইট্রোজেনটাই এখানে আমি দেখিয়েছি, এই চেঞ্জটার কথা বলছি, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করো, 2NO প্লাস H2O। দাঁড়াও দাঁড়াও, এখনো ব্যালেন্স হয়নি। আমি কি বলেছি, এই পদ্ধতিতে একটু খেয়াল করতে হবে জিনিসগুলোকে। দেখো এই যে নাইট্রোজেনটা আমরা ব্যালেন্স করলাম সেটা কিসের জন্য করলাম জানো, এই নাইট্রোজেনটা আর এই এনোটা এইটুকুনি ব্যালেন্স করেছি, কারণ এই চেঞ্জটার জন্য আমরা করছিলাম। বাট নাইট্রোজেন আর এক জায়গাতেও আছে, এখানে NO3 হিসেবে কপারের সাথে, এবং তার সোর্স হিসেবে কিন্তু এই নাইট্রিক অ্যাসিড, আর তো কোথাও রিঅ্যাক্ট্যান্ট সাইডে নাইট্রোজেন নেই। সুতরাং আমরা এই যে 2 লিখলাম, এই যে 2 লিখলাম, এই নাইট্রোজেনটা ব্যালেন্স হলেও এর নাইট্রোজেন এখানে এখনো আমরা লিখিনি, লিখেছি কি, এর সোর্স কে হবে, নাইট্রিক অ্যাসিডই হবে, আর তো কোথাও নাইট্রোজেন নেই। তাহলে দেখো, এবার দেখো
এখানে একটা অণু যদি আমি লিখি CuNO3 হোল 2 একটা, তার জন্য নাইট্রিক অ্যাসিডই লাগবে কতগুলো? একটা অণুর মধ্যে দুটো রয়েছে, 2NO3 NO3 মাইনাস দুটো রয়েছে মূলক, তাহলে দুটো রয়েছে মানে তার জন্য দুটো লাগবে, 2HNO3 লাগার কথা। সেখানে এই ব্যালেন্স যতটুকু হয়েছে সেই অনুযায়ী এখানে 3 আছে, তার মানে এখানে 3 জন্য এখানে 3 × 2 টোটাল 6HNO3 লাগবে। তাহলে বাকি 6HNO3 এখানে অ্যাড করতে হবে টু ব্যালেন্স দিস নাইট্রোজেন, আদারওয়াইজ তুমি হবে না। তুমি তো এতক্ষণ ধরে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি করলে এটাকে ব্যালেন্স করতে, এটার জন্য কই গেল? এরও সোর্স নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রোজেনেরও সোর্স নাইট্রিক অ্যাসিড। সুতরাং একজনের জন্য দুটো, তিনজনের জন্য 3 2 6টা। এইবার পুরোটা আমরা লিখছি যে 3Cu প্লাস টোটাল কত 8HNO3, এখান থেকে 3CuNO3 হোল 2 প্লাস 2NO প্লাস 2NO প্লাস হচ্ছে H2O, ঠিক আছে? এবং এবং এইবার একটু দেখে নাও হাইড্রোজেন অক্সিজেন, এখানে 8টা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আর কোথাও নেই মানে এখানে 4 বসিয়ে দাও, তাহলে 8টা হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল। অক্সিজেন দেখো NO3, এখানে 3 আসতে 24টা অক্সিজেন, এখানে 3 2 6, 3 6 18, 19 20 21 22 23 24, এটা পুরো ব্যালেন্সড হয়ে গেছে, ডান। তো জারণ সংখ্যা পদ্ধতিতে করার জন্য এগুলো দেখার পর একটু খেয়াল করে বাকি জিনিসগুলোকে ব্যালেন্স করতে হবে যে অ্যাকচুয়ালি দুদিকটা হচ্ছে কিনা। তোমাদের আমি এই হোমওয়ার্কটা দিলাম 1 নম্বর, যেটা সিম্পল MCQ দিয়েছে, তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, এবং একটা ইকুয়েশনকে তুমি জারণ সংখ্যা পদ্ধতিতেও করতে পারো, তুমি কি বলে আয়ন ইলেকট্রনও করতে পারো, শর্টকাটও করা যায়, এগুলো প্র্যাকটিস করতে করতে ইজিলি করে ফেলবে, কিন্তু বোর্ডের এক্সামের জন্য লিখে লিখে তাই তুমি স্টেপ ওয়াইজ করবে। ব্যালেন্স হওয়ার পর কি হবে সেগুলো অপশানে দেওয়া রয়েছে। এবং আর একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি যেটা জারণ সংখ্যা পদ্ধতিতে, এটা না একটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনের এক্সাম্পল। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন কাকে বলে? যেখানে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন সাইমালটেনিয়াসলি হয়, এটাকে তোমাদের ব্যালেন্স করতে হবে জারণ সংখ্যা পদ্ধতিতে। এখানে ফসফরাস 0, এখানে PH3 তে দেখো ফসফরাস এখানে PH3 এর ক্ষেত্রে এটা x, এটা হচ্ছে +3 × +1, ওভারঅল 0, x সমান -3, এটা -3, তাহলে 0 থেকে -3 হচ্ছে মানে এটা রিডাকশন হয়েছে, জারণ সংখ্যার হ্রাস। এবং এখানে তুমি x ধরো, সোডিয়াম +1, হাইড্রোজেন +1 × 2, ফসফরাস x, অক্সিজেন 2 × -2, ওভারঅল 0, তাহলে এখানে +3, এখানে x, এখানে -4, ওভারঅল 0, x সমান +1, এটা +1, তাহলে 0 থেকে +1 মানে এটা অক্সিডেশন, কারণ ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। তাহলে অক্সিডেশন রিডাকশন সাইমালটেনিয়াসলি যখন হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এখানেও তোমাকে খেয়াল করে করতে হবে যে এখানে 4টে ফসফরাস, এখানে P4 হিসেবে রয়েছে 0, সেখান থেকে দেখো একটা PH3 তে রয়েছে, বাকি তার মানে এখানে বাকি 3টে থাকবে, তাহলে সেই 3টে করতে গেলে NaOH লাগবে 3 অণু, 3টের জন্য এইটা তো অক্সিডেশন আর এইটা তো রিডাকশন, তাহলে সেই 3 এখানে বসাতে হবে, তাহলে 3Na এখানে বসালে যখন 3NaOH করবে এখানেও 3 বসাবে, হিন্টস দিচ্ছি, তারপরে তুমি হাইড্রোজেন ব্যালেন্স করে নেবে, ঠিক আছে? তো এই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, হয়ে গেল রিভিশন। প্রচুর এক্সাম্পল প্র্যাকটিস করো এগুলোর উপরে, নিয়মটা জেনে নিয়ে এক্সাম্পল করলে তার অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবে। ভেরি ইজি চ্যাপ্টার, সহজ সহজ কনসেপ্ট, লিখে প্র্যাকটিস করা, যোগ বিয়োগ করা, ভালো করে তৈরি করে নিও। নেক্সট ক্লাসে দেখা হবে, ভালো থেকো, থ্যাংক ইউ।